মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দরকার পর্যাপ্ত মানবিক সহায়তা। আর্থিক বরাদ্দ বৃদ্ধি না পেলে ডিসেম্বর মাস থেকে ব্যাপক সংকটে পড়বে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা বিদেশি অতিথিদের এমন বার্তা দিয়েছে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 3 দিনব্যাপী কক্সবাজারে রোহিঙ্গা সংকট এবং সমাধানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। ঘুরে ফিরে দেখেন দাতাগোষ্ঠীর অর্থে পরিচালিত প্রশিক্ষণ সেন্টারগুলো, যেখানে হাতে কলমে কাজ শিখছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা। এই মানবিক সংকটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে ধন্যবাদ দেন তারা। বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সমস্যা নিরসনে যে আয়োজন, আমরা তাতে খুশি। আমরা চাই রোহিঙ্গারা যাতে মিয়ানমারে স্বাধীনভাবে ফিরতে পারে। পরিদর্শনে আসা বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দরকার কাজের সুযোগ সৃষ্টির। তাদেরকে যদি আপনি কাজের মধ্যে না থাকে তাহলে এরা ক্রাইমের সাথে জড়িয়ে যাবে। তরুণরা তো সবসময় বসে থাকতে পারে না। ফলে একটা ভালো পরিকল্পনার ভিত্তিতে সরকার এবং বিদেশিদের সহায়তায় এদের এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ নেওয়া দরকার, স্কিল ডেভেলপমেন্ট। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ পোষণে পর্যাপ্ত অর্থের বরাদ্দ দেওয়া হচ্ছে না, তাই রোহিঙ্গা জনগোষ্ঠী আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে, এমন উদ্বেগ জানানো হয় অংশীজনদের কাছে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিন কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না, কন্টিনিউ করাটা সম্ভব হবে না। তখন এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরবর্তী সম্মেলন। অংশীজনদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হলো রোহিঙ্গা সংকট সমাধানে আয়োজিত 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের। রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দরকার সব পক্ষের ঐক্যবদ্ধ আন্তরিক প্রচেষ্টা, এমন বার্তাই উঠে এসেছে এই সম্মেলন থেকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ডাকসু প্রার্থীরা। এদিকে আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিয়ে প্রার্থীদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেসব নির্দেশনা ও কার্যকর পদ্ধতি সহ নানা অভিযোগ জানিয়েছেন বেশিরভাগ প্রার্থী। নাজিবুর রহমানের রিপোর্ট। ডাকসু নির্বাচনের প্রচারণার আমেজে বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। সকালে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। 3-4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এই জিনিসটা আগে বলে গেছি। অনেক সময় বললো যে না, স্ক্যানিং হচ্ছে, রেজাল্ট হচ্ছে, দেরি হচ্ছে কেন? তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ কেউ। যতগুলো পেজ আছে সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত, নতুবা এগুলো দিয়ে নির্বাচনের মাঠকে নষ্ট করার একটা সম্ভাবনা আছে এই গ্রুপগুলো। আমাদের শিক্ষকরা, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 26 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ,
ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ৩১ আগস্ট। সকাল থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। শিক্ষার্থীরা বলছেন, রাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নির্বাচনের তারিখ 15ই সেপ্টেম্বর। রাকসু নির্বাচন হচ্ছে না, নির্বাচনের নতুন তারিখ আগামীকাল জানানো হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ চলছে। সকাল থেকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে বাদ পড়া প্রার্থীরা আবেদন করছেন। এখন পর্যন্ত 13 জন আপিল করেছেন। নির্বাচন কমিশন জানায়, স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষ হওয়ার পরেও আবেদন, এক ব্যক্তি একাধিক প্রার্থীর সমর্থন ও প্রস্তাবকারী হওয়া ও মনোনয়নপত্রের তথ্যে ভুল ভ্রান্তি সহ নানা অসঙ্গতির জন্য 276টি মনোনয়নপত্র থেকে 20টি বাতিল করা হয়। 27 আগস্ট আপিলের শুনানি ও রায় শেষে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা দুপুরে অনুষ্ঠিত হয়েছে। চাকসু ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন 12 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন, 28 আগস্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাথর লুটপাটের ঘটনা তদন্তে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকা পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত দল। চলতি মাসের 20 আগস্ট গঠন করা কমিটি 10 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে। সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত দল সাদা পাথর এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাথে। এর আগে ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকা পরিদর্শন করেন তারা। এদিকে লুটের পাথর ফেরত দিতে জেলা প্রশাসনের 3 দিনের আলটিমেটাম শেষ হয়েছে সোমবার। এ পর্যন্ত লুট হওয়া 25 লাখ ঘনফুট পাথর উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন। এর মধ্যে 6 লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকায় হিলি স্থলবন্দরের মোকামে কমতে শুরু করেছে চালের দাম। ফলে কেজিতে অন্তত 3 থেকে 4 টাকা করে কমে বিক্রি হচ্ছে। 4 মাস বন্ধ থাকার পর গত 12ই আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সরকার দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা গত 12 আগস্ট থেকে ভারত থেকে চাল আমদানি শুরু করেন। প্রতিদিনই হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে চাল বোঝাই সারি সারি ট্রাক। এতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে চালের দাম, ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। আজকের বাজার মোটামুটি স্বস্তির আছে, চালের দাম একটু কম। স্বর্ণা 5 চাল বর্তমান যেটা পোর্টে ঢুকছে 54 টাকা বিক্রি হচ্ছে। আমরা খোলা বাজারে 56 টাকা 55 টাকা বিক্রি করতেছি। 28 জাতের চাল যেটা 56 টাকা বিক্রি হচ্ছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসতেছে, পাঞ্জাব থেকে আসতেছে, বিহার থেকে আসতেছে, হরিয়ানা থেকে আসতেছে, লোকাল কিছু আসতেছে, আপনার মালদা থেকে আসতেছে। কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকৃত চাল দ্রুত খালাস করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমাদের কাস্টমসের পক্ষ থেকে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়পূর্বক আমরা এটা খালাসের ব্যবস্থা গ্রহণ করছি। গত 12 থেকে 25 আগস্ট পর্যন্ত 538টি ট্রাকে 23,600 টন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এনটিভি নিউজ ডেস্ক। নেই পাতা, শিকড়, ফুল, ফল বা কাণ্ড, তবু গাছ, তরল গাছ। অবাস্তব মনে হলেও সেই গাছই প্রাকৃতিক গাছের মতো কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিনিময়ে দেবে অক্সিজেন। বিশ্বের দূষিত শহর হিসেবে ঢাকার অবস্থান যখন শীর্ষে, তখন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দূষণ রোধে আশার আলো দেখাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্ভাবন করেছে তরল গাছ বা লিকুইড ট্রি, যা ঘরে বাইরে সূর্যের আলো কিংবা কৃত্রিম আলো ব্যবহার করে কাজ করবে প্রাকৃতিক গাছের মতোই। নিজস্ব অ্যালগি ব্যবহার করে লিকুইড ট্রির
একটা মডেল তৈরি করার চেষ্টা করেছি। এই যন্ত্রের কাজ মূলত হচ্ছে যে বাতাসে ভাসমান কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেওয়া এবং বাতাসে অক্সিজেনকে ছেড়ে দেওয়া। 2021 সালে সার্বিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবিত লিকুইড 3 দেশি ভার্সন একটি ফটো বায়োরিয়েক্টর। এই বায়ু পরিশোধন যন্ত্র ক্রমবর্ধমান মাইক্রো অ্যালজি বা ক্ষুদে শৈবালের শালক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, বিপরীতে ছাড়বে বিশুদ্ধ অক্সিজেন। এটাকে কমার্শিয়ালি ভায়াবল করতে হবে। বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনে যে সহযোগিতা করা দরকার অবশ্যই করবে। তথ্য মতে বিশ্বজুড়ে এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার চেয়ে 3 গুণ বেশি মানুষ মারা যান পরিবেশ দূষণের কারণে। এই উদ্ভাবন গাছের পরিপূরক কিংবা বিকল্প নয়। গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছকে ঘিরে সৃষ্টি হয় প্রাকৃতিক বাস্তুসংস্থান। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি এই উদ্ভাবন পরিবেশ দূষণ রোধে কিছুটা হলেও ভূমিকা রাখবে, এমনটি বলছেন গবেষকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। যারাই খাল বা ভূমি দখল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় সুভাড্ডা খাল খনন, উন্নয়ন ও সুরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কেরানীগঞ্জে যারা খাল ও ভূমি দখলের কাজে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 3 বিঘা করিডোর দিয়ে বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতায় প্রায় 2 বছর থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ভারত। এতে বিড়ম্বনায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেও তারা সমাধান পাচ্ছেন না। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। 3 বিঘা করিডোর দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন যুক্ত হয়েছে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে। যুগের পর যুগ ধরে অবরুদ্ধ জীবন কাটিয়ে 1992 সালে প্রথম কিছুটা মুক্তির স্বাদ মেলে একসময়ের ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার মানুষের। পরে 2011 সালে 24 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় 3 বিঘা করিডোর। ফলে তখন থেকে পাটগ্রাম কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দহগ্রামে যাতায়াত করত বাস ও ট্রাকের মতো যানবাহনগুলো। কিন্তু গত 2 বছর ধরে কোনো ধরনের ঘোষণা ছাড়াই করিডোর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দেয় ভারত। এতে ফসলের দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন দহগ্রামের চাষিরা। ক্যারিং খরচ মানে 2 ডবল করে দেওয়ার পরে পানবাড়িতে নিয়ে যাওয়া ওইখানে ট্রাক লোড দেওয়া লাগে। আমরা অনেক বাজারে থাকি যে মনে 50 টাকা 100 টাকা কম পাচ্ছি একমাত্র বড় গাড়ি না ঢোকার কারণে। আমাদের এত সমস্যা হয়েছে, এই যে বৃষ্টির দিন মাল এই ভ্যানে করে আনতে হয়, এখানে গেট পার করতে হয়, পরে লোড দিতে হয়। সৃষ্ট সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জানানোর কথা বললেন প্রশাসনের এই কর্মকর্তা। এটা নিয়ে জনগণ শুনেছে যে এটা আরও তারা সেটাকে খুলে দিতে চায়। আসলে এটা একটা আন্তর্জাতিক ইস্যু। এই বিষয়ে আমি উদ্যোগন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। 2 দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে 3 বিঘা করিডোর দিয়ে বড় যানবাহন চলাচলে ভারতীয় বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার আশা দহগ্রাম আঙ্গরপোতাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দুপুরে অষ্টগ্রাম উপজেলা পরিষদ মাঠ থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে জামতলী মোড়ে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, 5ই আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা 71 ও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দিয়ে আসছিল। মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এর বিরোধিতা করলে তার বিরুদ্ধে তাণ্ডব চালানো হয়। আজ 26শে আগস্ট, ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। দিনটি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ি নিমতলা মোড় থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন, সমুদ্র বন্দর নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট 2025। ইউনিসেফ রাজশাহী ডিভিশনের আয়োজনে 2 মাসব্যাপী এই প্রতিযোগিতা চলবে 25শে অক্টোবর পর্যন্ত, যেখানে থাকছে 2,15,000 টাকার পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এবং 25শে সেপ্টেম্বর পর্যন্ত অফলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। বিজনেস কেস কম্পিটিশন, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং এবং
প্রোমো অ্যাড মেকিং, এই 3টি সেগমেন্টে প্রতিযোগিতা হবে। এই আয়োজন তরুণদের মেধা বিকাশে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।